আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ ১৩তম পর্ব, ত্রয়োবিংশ অধ্যায়। সারাদিন আমরা বাঘা লার্সেনের জন্যে বসেছিলাম। সে এক অসহনীয় দুশ্চিন্তার কাল। প্রতি মুহূর্তে দুজনের একজন গোষ্ঠের দিকে শঙ্কিত দৃষ্টি মেলে রেখেছিলাম, কিন্তু সে আসেনি। তাকে ডেকের উপরেও দেখা যায়নি। আমি বললাম, বোধহয় মাথার বেদনায় ও উঠতে পারছে না। আমি যখন জাহাজ থেকে নেমে আসি, ও তখন সিঁড়ির মুখে ডেকের ওপর শুয়েছিল। সারা রাত হয়তো ওখানেই পড়ে থাকবে। আমি বরং একবার গিয়ে দেখে আসি। মঠ করুণ মিনতি ভরা চোখে আমার দিকে তাকালো। আমি ওকে আশ্বস্ত করে বললাম, কোনো ভয় নেই, সঙ্গে পিস্তল নিয়ে যাচ্ছি। আপনি তো জানেন যে জাহাজের সব হাতিয়ার আমি সরিয়ে ফেলেছি। কিন্তু তার ওই ভয়ঙ্কর সাংঘাতিক হাত দুটো তো রয়েছে। ওহ হামফ্রি, তার কথা ভাবতেই আমার ভয় করে। না, তুমি যেও না, প্লিজ যেও না। সে মিনতি ভরে আমার হাত ধরল। সঙ্গে সঙ্গে যেন আমার বুকের সমস্ত রক্ত তোলপাড় করে উঠল। নিশ্চয়ই মুহূর্তের জন্য আমার হৃদয়ের চেহারাটা আমার চোখের তারায় স্পষ্ট ফুটে উঠেছিল। আশ্চর্য অপরূপ এই মেয়ে। রমণীর রমণীয় কোমলতাটুকু, আমার হাত আঁকড়ে ধরে তার এই মিনতিটুকু যেন আমার পুরুষ সত্তার উপর সূর্যের রৌদ্রাভা এবং শিশিরের স্নিগ্ধতা বর্ষণ করল। সিলের পালের মাঝখানে এর আগে একবার যেমন ভেবেছিলাম, এবারও তেমনি তাকে আমার বুকের কাছে টেনে আনতে ইচ্ছা হলো। কিন্তু আমি সেই ইচ্ছা দমন করলাম। আমি বললাম, আমি কোনো রকম বিপদে ঝুঁকি নেব না, শুধু দূর থেকে একটু উঁকি দিয়ে দেখেই চলে আসব। সে আমার হাতে একটা গভীর চাপ দিয়ে আমাকে যেতে দিল। কিন্তু জাহাজে উঠে আমি বাঘা লার্সেনকে ডেকের ওপরে দেখলাম না। যে জায়গায় সে ঘুমিয়েছিল সে জায়গাটা ফাঁকা। নিশ্চয়ই নিচে নেমে গেছে। সে রাতে আমরা দুজনের একজন পালা করে সারাক্ষণ জেগে পাহারা দিলাম। একসঙ্গে দুজন এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করিনি। কে জানে বাঘা লার্সেন কখন কি করে বসে। তার অসাধ্য কিছুই নেই। পরের দিনও আমরা অপেক্ষা করে বসে রইলাম, এবং তারপরের দিনও। কিন্তু বাঘা লার্সেনের কোনো চিহ্ন নেই কোথাও। চতুর্থ দিনের বিকালবেলায় মঠ বলল, হয়তো তার ওই সাংঘাতিক মাথা ধরার আক্রমণে ও মারাত্মক রকম অসুস্থ। হয়তো এতক্ষণে ও মরে গেছে। আমার মন্তব্যের জন্য কিছুক্ষণ চুপ করে থাকার পর সে যোগ করল, কিংবা মরতে বসেছে। এবার আমি বললাম, ভালোই তো। কিন্তু হামফ্রি, এবার ভেবে দেখো শুধু, আমাদেরই মতো একটা মানুষ জীবনের শেষ মুহূর্তে একেবারে একা নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করছে। সম্ভবত, আমি বললাম। সম্ভবত হলেও আমরা নিশ্চিন্ত রূপে কিছুই জানি না। কিন্তু যদি তাই সত্যি হয়, তবে কি সাংঘাতিক ব্যাপার। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাদের কিছু একটা করতেই হবে। খুব সম্ভব, আমি আবার বললাম। রমণীর যে কোমলতার প্রভাবে বাঘা লার্সেনের মতো প্রাণীর জন্য তার হৃদয়ে অনুকম্পা সৃষ্টি হতে পারে, তার কথা ভেবে আমার মন ভেতরে ভেতরে একটা মৃদু হাস্যে ভরে উঠল। ইতিপূর্বে আমি শুধু জাহাজে উঠে একবার চুপি চুপি বাঘা লার্সেন কি করছে দেখে আসার প্রস্তাব করতেই আমার জন্য দুর্ভাবনায় সে চঞ্চল হয়ে উঠেছিল। এখন সে দুর্ভাবনা কোথায় গেল? আমার নীরবতার ধারা হৃদয়ঙ্গম করতে কিন্তু ও দেরি হলো না। সুস্পষ্ট ভাষায় এবার সে সরাসরি বলল, হামফ্রি, জাহাজে গিয়ে কি ব্যাপার তোমাকে একবার তা দেখতে হবে। আর আমার ব্যবহারের অসঙ্গতি নিয়ে যদি আমাকে ঠাট্টা করতে চাও, তবে করতে পারো। অনুমতি দিলাম এবং ক্ষমাও করলাম। আমি সুবোধ বালকের মতো উঠে দাঁড়িয়ে সমুদ্র তীরের দিকে এগিয়ে গেলাম। ও পেছন থেকে চিৎকার করে বলল, সাবধানে যেও কিন্তু। আমি জাহাজে উঠে একবার হাত নাড়লাম, তারপর ডেকের ওপর লাফিয়ে নামলাম। কেবিনের সিঁড়ির কাছে গিয়ে মুখ নিচু করে বাঘা লার্সেনকে ডাকলাম। সে জবাব দিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে লাগলো। তাকে উঠতে দেখেই আমি পিস্তল বার করে হাতে নিলাম। এরপর যতক্ষণ আমাদের মধ্যে আলাপ হলো, আমি একবারও হাত থেকে পিস্তল নামাইনি। কিন্তু মনে হলো ও ব্যাপারটা লক্ষ্যই করল না। শরীরের দিক থেকে তার কোনো পরিবর্তন আমি দেখলাম না। তবে তাকে আগের চাইতেও বেশি গম্ভীর ও বিষণ্ণ দেখলাম, এবং আরও বেশি স্বল্পবাক। বস্তুতপক্ষে ওর সঙ্গে আমার যে কয়েকটি বাক্য বিনিময় হলে তাকে আলাপ বলা চলে না। সে কেন তীরে নেমে যায়নি, আমি তাকে সে কথা জিজ্ঞাসা করিনি। সেও আমাকে জিজ্ঞেস করেনি
আমি আর কেন জাহাজে উঠে আসিনি। ও জানালো যে তার মাথার যন্ত্রণা এখন নেই। আমিও আর কোনো কথা না বলে চলে এলাম। মঠ সাক্ষাৎকারের বিবৃতি শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পরে জাহাজের রান্নাঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তার মন আরও একটু খুশি হলো। এরপর দুদিন আমরা রান্নাঘরে ধোঁয়া দেখলাম। মাঝে মাঝে বাঘা লার্সেনকে ডেকের ওপরেও দেখা গেল, কিন্তু ওই পর্যন্তই। সে তীরে নেমে আসবার কোনো চেষ্টা করল না। আমরা তখনও রাতে পাহারা দিচ্ছিলাম, কাজেই সে কথা আমরা জানি। সে কি করে আমরা দেখার জন্য অপেক্ষা করে বসেছিলাম, তাই তার নিষ্ক্রিয়তায় আমরা বেশ চিন্তিত ও বিমূঢ় বোধ করলাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। এই সময়ে বাঘা লার্সেনে ছাড়া আর কোনো কিছু সম্পর্কে আমাদের বিন্দুমাত্র উৎসাহ ছিল না। নিজেরা ছোট ছোট বেশ কয়েকটি কাজের পরিকল্পনা করেছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। ওর উপস্থিতি আমাদের বুকের ওপর একটা আতঙ্কের বোঝার মতো চেপে রইল। কিন্তু 1 সপ্তাহ পরে জাহাজের রান্নাঘর থেকে আর ধোঁয়া উঠতে দেখা গেল না। বাঘা লার্সেনকেও আর ডেকের ওপর দেখলাম না। মডের চোখে মুখে আবার অনুকম্পা ও দুর্ভাবনার ছায়া ঘনিয়ে এলো, কিন্তু কিছুটা সংকোচ ও কিছুটা অহমিকা বোধের জন্য আগের মতো সে আর অনুরোধ জানালো না। কিন্তু ওকে কি দোষ দেব? ওর মধ্যে একটা নিঃস্বার্থ পরোপকার বৃত্তি আশ্চর্য রকমভাবে জাগ্রত ছিল। আর সে ছিল পুরোপুরি মেয়ে মানুষ। তাছাড়া যাকে আমি হত্যা করতে উদ্যত হয়েছিলাম, এত কাছে অন্য মানুষ থাকতেও সে এখন সম্পূর্ণ একা একা মরতে বসেছে। সে কথা চিন্তা করতেই আমার মনের মধ্যেও কাঁটার মতো খচ করে বিঁধল। সে ঠিকই বলেছিল, আমার সমগোত্র এবং সমশ্রেণীর মানুষের যে সংস্কার ও নীতিবোধ তা আমার চাইতেও শক্তিশালী। আমার মতোই তার হাত পা ও দেহের আকার, এইটুকুর ভিত্তিতেই সে এমন একটা দাবির শিকড় গেড়েছে যাকে উৎখাত করার সাধ্য আমার নেই। কাজেই মডের দ্বিতীয়বার নির্দেশের জন্য আমি আর বসে থাকলাম না। আমি আবিষ্কার করলাম যে আমাদের টিনের দুধ আর মার্মালেড লাগবে। মডকে জানালাম যে সেগুলো আনতে আমি জাহাজে যাচ্ছি। আমি দেখতে পেলাম যে সে একটু ইতস্তত করল, এমনকি মৃদু অস্ফুট গলায় এটাও বলল যে ওগুলো তেমন কোনো অবশ্য প্রয়োজনীয় জিনিস নয়, এবং তার জন্য জাহাজে যাওয়া খুব যুক্তিসঙ্গত নাও হতে পারে। এবং ইতপূর্বে সে যেমন নির্ভুলভাবে আমার নীরবতার ধারা অনুসরণ করেছিল, এখনও তেমনি নির্ভুলভাবে সে আমার উচ্চারিত উক্তির ধারা অনুসরণ করল। বুঝল যে আমি মার্মালেড আর দুধের জন্য জাহাজে যেতে চাইছি না, যেতে চাইছি তার জন্যে, যে দুশ্চিন্তা ও দুর্ভাবনাকে সে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারিনি, সেই দুশ্চিন্তা ও দুর্ভাবনার কারণে। জাহাজে উঠে আমি জুতো জোড়া খুলে নিঃশব্দ পায়ে এগিয়ে গেলাম। এবারে আর সিঁড়ির মুখে থেকে কোনো রকম ডাকাডাকি করলাম না। সন্তর্পণের নিচে নেমে এসে দেখলাম যে কেবিনে কেউ নেই। ওর খাস কামরার দরজাটা বন্ধ। প্রথমে ভেবেছিলাম যে দরজায় টোকা দেব, কিন্তু তারপরেই আমার এখানে আসার কারণ সম্পর্কে নিজের সোচ্চার ঘোষণাটির কথা মনে পড়ল। তখন খুব সাবধানে কোনো রকম শব্দ না করে মেঝের ঝাঁপ দরজাটা খুলে একপাশে সরিয়ে রাখলাম। স্লপ চেস্ট এবং ভাড়ারের যাবতীয় জিনিসপত্র নিচের ভাড়ার ঘরটায় থাকত। এবারে শুধু খাবার নয়, কিছু গেঞ্জি, আন্ডারওয়্যার প্রভৃতিও সংগ্রহ করে নিলাম। ভাড়ার ঘর থেকে বেরিয়ে আসতেই আমি পাশের খাস কামরা থেকে বাঘা লার্সেনের নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি নিচু হয়ে হামাগুড়ি দিয়ে বসে কান পেতে রইলাম। দরজার ছিটকিনির শব্দ হলো। আমি চুপি চুপি টেবিলের আড়ালে আত্মগোপন করে পিস্তল হাতে নিয়ে তৈরি হলাম। তারপরেই দরজা খুলে গেল, আর দরজা দিয়ে বাঘা লার্সেন বেরিয়ে এলো। হতাশার এত নিঃসংশয় ও নির্ভুল চিহ্ন আমি জীবনে আর কখনো কোনো মুখের ওপর দেখিনি। সংগ্রামী, শক্তিমান, দুর্জয় বাঘা লার্সেনের মুখ। এখন মেয়ে লোকের মতো হাত মুচড়াতে মুচড়াতে সে মাথার উপর মুষ্টিবদ্ধ দুহাত তুলে কাতরে উঠল। তারপর এক হাতের মুঠি খুলে সেই হাতের তালু চোখের ওপর বুলালো, যেন মাকড়সার জাল সরিয়ে দিচ্ছে চোখের উপর থেকে। ওহ গড, গড বলে সে আর্তনাদ করে উঠল। দুহাত মুঠো করে উপরে তুলে ধরল। তার গলায় আগেকার সেই অন্তহীন হতাশার সুর আবার ধ্বনিত হল। সে একটা ভয়ঙ্কর দৃশ্য। আমার সারা শরীর প্রচণ্ড আবেগে থরথর করে কেঁপে উঠল। মেরুদণ্ড বেয়ে শিরশির করে ঠান্ডা কাঁপুনি বার কয়েক ওঠানামা করল। কপালে শ্বেত বিন্দু দেখা দিল। একজন শক্তিমান বলিষ্ঠ পুরুষের ভেঙে পড়া, দুর্বল, অসহায় মুহূর্তের মতো ভয়ানক দৃশ্য এই পৃথিবীতে সত্যি অল্পই আছে। কিন্তু বাঘা লার্সেন তার বিস্ময়কর ইচ্ছার জোরে নিজেকে সামলে নিল। কিন্তু তার জন্য তাকে কঠিন সংগ্রাম ও পরিশ্রম করতে হলো। সংগ্রামের তীব্রতায় তার সারা শরীর কেঁপে কেঁপে উঠল। তাকে দেখে মনে হচ্ছিল
এক্ষুনি বোধহয় সে অচৈতন্য হয়ে পড়ে যাবে। প্রাণপণ চেষ্টায় সে তার মুখকে সংহত করতে চেষ্টা করল, কিন্তু তার মুখ যেন ভেঙে খান খান হয়ে গেল। আবারও তার মুঠো করা হাত উপর দিকে উঠে গেল। তারপর মুখ থেকে কাতর আর্তনাদ নিঃসৃত হলো। জোর করে সে নিঃশ্বাস বন্ধ করে একবার ডুকরে কেঁদে উঠল। তারপর এই অমানসিক সংগ্রামে সে যেন বিজয়ী হলো। তার চলাফেরায় সামান্য একটু দুর্বলতা ও অনিশ্চয়তার আভাস না লক্ষ্য করলে তাকে আমি আবার সেই পুরনো দিনের বাঘা লার্সেন বলে মনে করতে পারতাম। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কতবার তাকে ওভাবে এগিয়ে যেতে দেখেছি আমি। তবু মনে হলো তার এবারকার পদক্ষেপের মধ্যে কোথায় যেন একটা অনিশ্চয়তা ও দুর্বলতার ইঙ্গিত রয়েছে। এতক্ষণে নিজের জন্য আমার একটু ভয় হলো। খোলা ঝাঁপ দরজাটা তার সোজা পথের উপরে পড়বে, তখন তার উপর তার চোখ পড়বেই, এবং সঙ্গে সঙ্গে সে আমার উপস্থিতিও টের পাবে। নিজের উপর আমার রাগ হলো। কেন এরকম কাপুরুষের মতো মেঝেতে হামাগুড়ি দিয়ে আত্মগোপন করার চেষ্টা করেছিলাম? কিন্তু এখনও সময় আছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিজের প্রায় অজান্তেই একটা দৃপ্ত উদ্ধত ভঙ্গি করলাম, কিন্তু সে আমাকে লক্ষ্যও করল না। এমনকি খোলা ঝাঁপ দরজার গহ্বরটা যেন সে দেখল না। আমি ব্যাপারটা বুঝে উঠবার বা কিছু করতে পারবার আগেই সে ফাঁকের মধ্যে পা বাড়িয়ে দিল। একটা পা ফাঁকের মধ্যে নেমে আসছে, অন্য পাটা পদক্ষেপের জন্য সবে উঠে আসছে। ঠিক এমন সময়ে সে টের পেল যে সামনের পা কঠিন মেঝেতে না পড়ে শূন্যে পড়ছে, কোথাও নির্ভর পাচ্ছে না। সঙ্গে সঙ্গে যেন সেই পুরনো দিনের বাঘা লার্সেনের বাঘের মতো মাংসপেশিগুলো জেগে উঠল। পতনোন্মুখ শরীরটা পড়তে পড়তেও যেন লাফ দিয়ে নিজেকে সামলে নিল। ফাঁক পেরিয়ে সে ওধারে গিয়ে বুক আর পেটের ওপর হুমড়ি খেয়ে পড়ল। দুই প্রসারিত হাতে সে কিনারা আঁকড়ে ধরল। তারপর পা গুটিয়ে গড়িয়ে ফাঁক থেকে নিরাপদ দূরত্বে সরে গেল। কিন্তু পড়ল গিয়ে একেবারে আমার লুণ্ঠিত মারমালেট আজ কাপড় জামা আর খোলা ঝাঁপ দরজাটার ওপর। তার মুখের অভিব্যক্তি বলে দিল যে সে সব ব্যাপারটা মুহূর্তের মধ্যে বুঝে নিয়েছে। কিন্তু কি যে বুঝেছে সে সম্পর্কে আমি ভালো করে কিছু অনুমান করার আগেই সে তাড়াতাড়ি ঝাঁপ দরজাটা টেনে এনে ভাড়ার ঘর বন্ধ করে দিল। এবার সব বুঝলাম আমি। ও ভেবেছে আমি ভেতরে আছি, আর আমি এটাও বুঝলাম যে সে অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পায় না। আর সন্তর্পণে অতি সাবধানে নিঃশ্বাস ফেললাম আমি, যেন সে টের না পায়। তারপর সে কি করে দেখতে লাগলাম। সে দ্রুত পায়ে তার খাস কামরায় ঢুকল। দরজার ছিটকিনি খুঁজে পেল না মুহূর্তের জন্য। তারপরে অবশ্য ঠিক জায়গায় হাত পড়ল। এই আমার সুযোগ। আমি পা টিপে টিপে কেবিন থেকে বার হয়ে সিঁড়ির মাথায় উঠে গেলাম। বাঘা লার্সেন নিজের ঘর থেকে একটা মস্ত বড় ভারী তোরঙ্গ টানতে টানতে নিয়ে এসে ঝাঁপ দরজার উপর চাপিয়ে দিল। তারপর মার্মালেট আর কাপড় জামাগুলো তুলে একটা টেবিলের উপর রেখে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠল। আমিও তাড়াতাড়ি নিঃশব্দে সরে গেলাম। সে একটুখানি উঠে দু হাতের ওপর ভর দিয়ে মুখ উঁচু করে সামনের দিকে তাকালো। চোখ দুটি খোলা, পলকহীন দৃষ্টি। আমি মাত্র 5 ফুট দূরে তার দৃষ্টিপথের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমাকে দেখল না। ব্যাপারটা রীতিমতো গায়ে কাঁটা দেবার মতো। আবার অদৃশ্য অবয়ব নিয়ে নিজেকে আমার ভূতের মতো মনে হলো। আমি বার কয়েক সজোরে আমার হাত নাড়লাম, কিন্তু তাতেও কোনো ফল হলো না। হঠাৎ একবার হাতের ছায়া ওর মুখের উপর পড়ল। হাত সরিয়ে নিতেই ছায়াখণ্ড সরে গেল। এতক্ষণে ওর মধ্যে একটা প্রতিক্রিয়া ও ভাবান্তর দেখা দিল। ব্যাপারটা কি বুঝবার চেষ্টায় তার মুখের রেখাগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। সে টের পাচ্ছিল যে তার নিকট পরিবেশে কোথাও একটা পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনের আঁচড় তার অনুভূতির উপর পড়ছে, কিন্তু জিনিসটা যে কি তা সে আবিষ্কার করতে পারছে না। আমি আমার হাত নাড়া বন্ধ করতেই ছায়াটা সোজা তার মুখের উপর স্থির হয়ে রইল। সে কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে তার মাথা নাড়তে লাগল। একবার আমার হাতের ছায়ার আড়াল থেকে তার মুখ রৌদ্রে এলো, আরেকবার ছায়ার আড়ালে সরে গেল। সে যেন অনুভূতির সাহায্যে ছায়ার স্বরূপ বিশ্লেষণের চেষ্টায় রত। আমার মনের মধ্যেও একটা আলোড়ন চলছিল। ছায়ার মতো একটা সূক্ষ্ম জিনিসের অস্তিত্ব সে কিভাবে টের পায় আমি ভাবছিলাম। যদি শুধু তার চোখের তারা দুটো কিংবা চোখের চারপাশের শিরাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে ব্যাপারটা কিছুটা বোঝা যায়। তা না হলে শুধু একটা সিদ্ধান্তই করা চলে, তার স্পর্শকাতর চামড়া ছায়া এবং রৌদ্রলোকের তাপমাত্রার পার্থক্যটুকু টের পায়। কিংবা হয়তো কে বলতে পারে, হয়তো সেই উপকথার ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে সে হাতের কাছে কোনো জিনিস থাকলে তার উপস্থিতি অনুভূতি দিয়ে নির্ভুলভাবে টের পায়। ছায়ার স্বরূপ নির্ধারণের প্রয়াস পরিত্যাগ করে সে একসময় ডেকের উপরে উঠে এসে সামনের দিকে চলতে শুরু করল। তার দ্রুত পদক্ষেপে
এবং আত্মবিশ্বাস দেখে আমি বিস্মিত হলাম। অবশ্য তার চলাফেরার মধ্যে চক্ষুহীনের অনিশ্চয়তার চিহ্নটুকু তখনও মুছে যায়নি। দেখে সামনের দিকে আমার জুতা জোড়া আবিষ্কার করে সে সেগুলো রান্নাঘরে নিয়ে এসে রেখে দিল। ওর কাণ্ড দেখে আমার একরকম কৌতুক মিশ্রিত দুঃখ হলো। তারপর ওকে আমি আগুন ধরিয়ে নিজের খাবার রান্না করতে দেখলাম। আমি সাবধানে পা টিপে টিপে কেবিনে ঢুকে মার্মালেড আর গেঞ্জি ইত্যাদি হাতে তুলে নিয়ে রান্নাঘরের পাশ দিয়ে বেরিয়ে এসে জাহাজ থেকে নেমে গেলাম। তারপর খালি পেয়ে আমার রিপোর্ট দাখিল করার জন্য চললাম। চতুস্ত্রিংশ অধ্যায়। গোষ্ঠীর মাস্তুলগুলো নষ্ট হয়ে গেছে। ভারী দুঃখের কথা, নইলে ওই জাহাজে করেই আমরা চলে যেতে পারতাম। পারতাম না হামফ্রি? আমি উত্তেজনায় লাফিয়ে উঠলাম। পায়চারি করতে করতে আমি বললাম, তাই তো, তাই তো। আমি দেখলাম মরের চোখ দুটো আশায় উৎসাহে চকচক করে উঠল। তার উপর ওর কি প্রগাঢ় আস্থা আমার ওপর, এবং এই উপলব্ধি যেন আমার মনে নতুন শক্তির সঞ্চার করল। মিশেলের কথাগুলো আমার মনে পড়ল। তার রূপকথার পুত্রের কাছে ধরিত্রী যেমন ছিল, পুরুষের কাছে রমণীও তেমনি। নিচু হয়ে একবার তার বক্ষ চুম্বন করলেই সে আবার নতুন করে শক্তিশালী হয়ে ওঠে। কথাগুলির আশ্চর্য সত্যতা এই প্রথম আমি যথার্থ উপলব্ধি করলাম। সত্যি বলতে কি, নিজের মধ্যেই আমি এই সত্যকে প্রতিষ্ঠিত হতে দেখলাম। মড আমার শক্তি ও সাহসের নিঃসংশয় ও নির্ভুল উৎস হয়ে উঠেছিল। ওর কথা ভাবলেই কিংবা ওর প্রতি দৃষ্টিপাত করলেই নিজের মধ্যে আমি নতুন করে একটা শক্তির স্ফুরণ অনুভব করতাম। আমি গভীরভাবে সব জিনিসটা ভেবে দেখছিলাম। জোরে জোরে আমি বললাম, পারা যাবে, নিশ্চয়ই পারা যাবে। মানুষ যে কাজ করতে পেরেছে, আমিও তা করতে পারব। আর কেউ যদি কোনো কাজ আগে কোনোদিন নাও করে থাকে, আমি তাও করতে পারব। আহা, কিসের কথা বলছো? দয়া করে আমাকে বলবে তো? মঠ জানতে চাইল। কি করতে পারবে তুমি? আমি আমার আগের উক্তি সংশোধন করে বললাম, আমরা করতে পারব। কেন গোস্তের বুকে আবার মাস্তুল বসিয়ে পালুড়িয়ে আমরা চলে যাব? হামফ্রি, ও চেঁচিয়ে উঠল। পরিকল্পনার কৃতিত্বেই আমার বুক অহংকারে ফুলে উঠল। যেন শুধু পরিকল্পনা নয়, কর্মটিই সম্পাদিত হয়ে গেছে। ও জিজ্ঞেস করল, কিন্তু কেমন করে তা সম্ভব হবে? জবাবে আমি বললাম, জানি না, কিন্তু এটা জানি যে আজকাল আমার অসাধ্য কিছুই নেই। সগর্বে দৃপ্ত ভঙ্গিতে আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। সে চোখ নিচু করল, এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, কিন্তু বাঘা লার্সেন আছে যে। খড়ের কুটোর মতো তাকে হাত দিয়ে উড়িয়ে দিয়ে আমি বললাম, অন্ধ আর অসহায়। কিন্তু ওর ভয়ঙ্কর ওই হাত দুটো, ভাঁড়ারের দরজার ফাঁকের উপর দিয়ে সে কি রকম আশ্চর্য লাফ দিয়েছিল, তুমি তো নিজের চোখেই তা দেখেছ। আমি সানন্দে জবাব দিলাম, এবং আমি তার হাত এড়িয়ে কেবিনে গেছি, আমার কাজ গুছিয়ে নিয়েছি। আর জুতো জোড়া খুইয়ে এসেছ। তা আমার পদযুগল পাদুকা দুটিকে তাদের বক্ষে ধারণ না করলেও সেগুলো বাঘা লার্সেনের হাত এড়াতে সক্ষম হবে নিশ্চয়ই, অতটা আশা করো না। আমরা দুজনেই এবার হেসে উঠলাম। এরপর কিভাবে জাহাজে মাস্তুলগুলো আবার উঠিয়ে সভ্য জগতে ফিরে যেতে পারি, সে সম্পর্কে সত্যিকার কাজে মন দিলাম। ছাত্রজীবনে পদার্থবিদ্যা সামান্য পড়েছিলাম, সে কথা একটু আধটু মনে ছিল। আর গত কয়েক মাসের হাতে কলমে কাজের অভিজ্ঞতাও ভারোত্তোলনের যান্ত্রিক কৌশল সম্পর্কে আমাকে কিছুটা জ্ঞান দিয়েছিল। তবু একথা বলতেই হবে যে, জাহাজের কাছে এসে যখন তার গা ঘেঁষে বিরাট বিরাট মাস্তুলগুলোকে পানির মধ্যে ভাসমান দেখলাম, তখন আমার বুকটা দমে গিয়েছিল। কোথা থেকে কাজ শুরু করব? যদি অন্তত একটা মাস্তুলও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত, তবে তার গায়ে দড়ি, রশি আর কপিকল জাতীয় কিছু আটকাতে পারতাম। কিন্তু কিছুই নেই। ভারোত্তোলন দণ্ডের মূল তত্ত্বটুকু আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তার জন্য তো প্রথমে একটা অবলম্বন বা খোঁটা চাই। সেটা কোথায় পাব? প্রধান মাস্তুলটার গোড়ার দিকের ব্যাস হবে 15 ইঞ্চি, আর এখনও লম্বায় যেটুকু আছে তাও প্রায় 40 হাতের মতো। আমি মনে মনে হিসাব করে দেখলাম, ওটার ওজনও প্রায় 40 মণের কাছাকাছি হবে। তারপর সামনের দিকের বড় মাস্তুল, সেটা আরও মোটা, আরও ভারী। কি করব? কোনটা ধরব আগে? কেমন করে ধরব? মঠ চুপ করে আমার পাশে দাঁড়িয়ে রইল, আর আমি মনে মনে নানা ফন্দি ফিকির আর কলা কৌশলের মতলব ভাঁজতে লাগলাম তন্ময় চিত্তে। একসময় আমার মুখের ভাব দেখে মঠ বুঝল যে আমি একটা কিছু সমাধান আবিষ্কার করেছি। তার চোখ দুটো মমতা ও উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। কি করবে এখন? সে প্রশ্ন করল। পাশের ভাঙাচোরা কাঠ আর আবর্জনার স্তূপ দেখিয়ে আমি বললাম,
আবর্জনার স্তূপ সরাবো। আহ, একটা সুস্পষ্ট দ্ব্যর্থহীন সিদ্ধান্তের ঘোষণায় কি তৃপ্তি! আমার চেহারা এবং বলার ভঙ্গির মধ্যে নিশ্চয়ই অতি নাটকীয় কিছু ছিল। মঠ হেসে ফেলল। হাস্যকর কোনো কিছুই তার দৃষ্টি এড়াত না। একটু অতিরঞ্জন, একটু বাড়াবাড়ি, কৃত্রিমতার আভাস কোথাও দেখলেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তা ধরে ফেলত। এই গুণই তার নিজের সাহিত্যকর্মকে একটা তীক্ষ্ণতা ও পরিমিতির সৌষ্ঠবে উজ্জ্বল করেছিল, পৃথিবীর কাছে তাকে মূল্যবান করে তুলেছিল। মঠ সকল থেকে বিড়বিড় করে বলে উঠল, হ্যাঁ, এই ধরনের কথা আমি ইতপূর্বে শুনেছি, খুব সম্ভব বইয়ের পাতায় পড়েছি। আমার নিজেরও কিছুটা পরিমিতি বোধ ছিল। ওর কথা শুনে আমার সমস্ত সগর্ব দৃপ্তভঙ্গি মুহূর্তের মধ্যে ধুলোয় গড়িয়ে পড়ল। নিজেকে এত অপ্রস্তুত বোধ করলাম যে ব্যাপারটা রীতিমতো করুণ হয়ে দাঁড়ালো। চকিতেও আমার হাত নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, আমি দুঃখিত। তার দরকার নেই, আমি ঢোক গিলে বললাম। আমার পক্ষে ভালো এসব। আমার মধ্যে এখনো বেশ কিছুটা বালকসুলভ আত্মম্ভরিতা আছে। যাই হোক, এসব নিতান্ত অবান্তর। আসলে আমাদের সত্যি সত্যি যা করতে হবে তা ওই জঞ্জাল পরিষ্কার করা। তুমি যদি নৌকায় আমার সঙ্গে চলো, তাহলে এখনই আমরা কাজে লেগে যেতে পারি। সারাটা বিকাল আমরা কাজ করলাম। মঠ নৌকাটা ঠিকমতো ধরে রাখল, আর আমি দড়ি, রশি, নানা জাতের কাছি, পালের কাপড়, মাস্তুলের কাঠ প্রভৃতি নিয়ে ধস্তাধস্তি করলাম। সবকিছু অদ্ভুত জট পাকিয়ে গিয়েছিল। যতটা সম্ভব কম কাটাকুটি করে আমি সবকিছু জট ছাড়িয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করলাম। অল্পক্ষণের মধ্যেই আমার শরীরের এক ফোঁটা জায়গাও শুকনো থাকল না। আমাকে পালগুলো জায়গায় জায়গায় কাটতে হলো, আর ভেজা ভারী চটগুলো টানাহেঁচড়া করতে আমার কম পরিশ্রম হলো না। যাই হোক, রাত হবার আগেই সেগুলো সব আমি বালুর উপর শুকাবার জন্য টান টান করে বিছিয়ে দিতে সক্ষম হলাম। কাজ শেষ করে যখন খেতে গেলাম, তখন আমরা দুজনই বিষম ক্লান্ত। কাজও ভালোই হয়েছিল, যদিও চোখে দেখে তাকে নিতান্ত সামান্য বলে মনে হচ্ছিল। পরদিন সকালে সুযোগ্য সহকারী হিসেবে মঠকে সঙ্গে নিয়ে আমি গোস্তের হোল্ডের মধ্যে ঢুকে মাস্তুলের গোড়া বসাবার খাঁচকাটা গর্তগুলো ঠিক করতে বসলাম। কিন্তু কাজ করতেই হাতুড়ি বাটালির শব্দ শুনে বাঘা লার্সেন সেখানে এসে উপস্থিত হলো। খোলা ঝাঁপের মুখ থেকে সে ডাক দিল, নিচে কে ওখানে? ওর গলার শব্দ শুনেই মঠ তাড়াতাড়ি আমার কাছে সরে এসে আমার বাহুর উপর তার একটি হাত রাখল। আমি বাঘা লার্সেনকে বললাম, এই যে আমরা, আপনার কি খবর? সুপ্রভাত। ওখানে কি করছো তোমরা? আমার জাহাজে দফারফা করছো নাকি? ঠিক তার উল্টো, জাহাজ মেরামত করছি আমি। কিন্তু কি মেরামত করছো? ওর কণ্ঠে বিমূঢ় বিস্ময়। আমি সহজ কণ্ঠে জবাব দিলাম, কেন? মাস্তুলগুলো আবার উঠাবার বন্দোবস্ত করছি। এমনভাবে বললাম যেন এত সহজ কাজ আর কিছু নেই। বুদ্ধু, এতদিনে তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছ বলে মনে হচ্ছে। এরপর কিছুক্ষণ আর তার গলা শোনা গেল না। একটু পরে সে বলল, কিন্তু বুদ্ধু, তুমি তো তা করতে পারো না। খুব পারি, আমি তেতে উঠে জবাব দিলাম। বস্তুত পক্ষে আমি এই মুহূর্তে তাই করছি। কিন্তু জাহাজটা আমার, আমার নিজস্ব সম্পত্তি এটা। আমি যদি তোমাকে বারণ করি? এবার আমি বলে উঠলাম, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এই মুহূর্তে তুমি আর সর্ববৃহৎ গ্যাজানো ফেনার তাল নও। একসময় ছিলে, তখন তোমার ভাষায় তুমি আমাকে গিলে ফেলতে পারতে। কিন্তু তারপর থেকে তোমার ক্ষয় হতে শুরু করেছে। এখন আমি তোমাকে গিলে ফেলতে পারি। সে রূঢ় কর্কশ নিরানন্দ হাসি হেসে বলল, আচ্ছা, এখন আমার জীবন দর্শনে তুমি পুরো মাত্রায় আমার উপর প্রয়োগ করছো। কিন্তু আমাকে বেশি তুচ্ছ করে দেখার ভুল করো না। তোমার নিজের ভালোর জন্যই তোমাকে সাবধান করে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, কবে থেকে এরকম দাতা সাধু হলে? স্বীকার করো যে আমার নিজের ভালোর জন্য আমাকে সাবধান করার মধ্যে তোমার চিন্তাধারার একটা অসঙ্গতি ধরা পড়ছে। আমার বিদ্রূপ গায়ে না মেখে সে বলল, এখন যদি আমি উপর থেকে ঝাঁপ বন্ধ করে দিই? আগেরবার ভাড়ার ঘরে আমাকে যেরকম বোকা বানিয়েছিলে, এবার আর তা পারবে না। আমি কঠোর কণ্ঠে বললাম, বাঘা লার্সেন, আমি একজন অসহায় নির্বিকার লোককে খামোখা গুলি করতে নিতান্ত অপারগ। তুমি নিজেই সেটা প্রমাণিত করেছ। আমিও তা নিঃসংশয়ে জেনেছি। কিন্তু তোমাকে আমি এই মুহূর্তে সাবধান করে দিচ্ছি, এবং সেটা তোমার ভালোর জন্যে ততটা নয় যতটা আমার ভালোর জন্যে, যে তুমি আমাদের বিরুদ্ধে একটুখানি হাত তুললেই আমি সোজা তোমাকে লক্ষ্য করে গুলি ছুড়ব। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই তোমাকে গুলি করতে পারি। ঠিক আছে, ইচ্ছা করলে তুমি এখনই হোল্ডের মুখের দরজা বন্ধ করে দেবার চেষ্টা করে দেখতে পারো।
কিন্তু আমি তোমাকে আমার জাহাজ নিয়ে ঘাটাঘাটি করতে পরিষ্কার বারণ করে দিচ্ছি। আমি প্রতিবাদ করলাম, তোমার জাহাজ বলছো, যেন একটা নৈতিক অধিকারবোধ এর সঙ্গে জড়িত। কিন্তু অন্যের সঙ্গে ব্যবহার করতে গিয়ে তুমি ইতপূর্বে কোনোদিন নৈতিক অধিকারকে বিন্দুমাত্র মূল্য দাওনি। তুমি নিশ্চয়ই আশা করো না যে আমি এখন তোমার সঙ্গে আমার আচরণের ক্ষেত্রে নৈতিক অধিকারের প্রশ্ন নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাবো। আমি কথা বলতে বলতে ঠিক ওর নিচে এসে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে স্পষ্ট ওর মুখ দেখতে পেলাম। তার মুখ ভাবলেশহীন, তার দৃষ্টিহীন খোলা দুটি চোখ সেই ভাবলেশহীনতাকে যেন আরও বাড়িয়ে তুলেছিল। ও ব্যঙ্গ ভরে বলে উঠল, তাহলে এখন বুদ্ধও আর শ্রদ্ধা দেখাতে রাজি নয়? ব্যঙ্গের আভাস শুধু তার গলার সুরে ফুটে উঠল, কিন্তু মুখের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না। একটু চুপ করে থেকে সে হঠাৎ বলে উঠল, আপনি কেমন আছেন মিস ব্রুস্টার? আমি চমকে উঠলাম। মট কোনো শব্দ করেনি, একটু নড়েনি পর্যন্ত। তাহলে সে কি এখনও চোখে একটু দেখতে পায়, নাকি তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসছে? মট বলল, আপনি কেমন আছেন ক্যাপ্টেন লারসেন? আচ্ছা, আমি এখানে আছি সে কথা টের পেলেন কেমন করে? বারে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস শুনতে পেলাম যে। বুদ্ধর বেশ উন্নতি হয়েছে কিন্তু, তাই না? আপনি কি বলেন? মড আমার দিকে তাকিয়ে হাসল, বলল, আমি বলতে পারবো না, আমি তো অন্য কোনো রকম দেখিনি। তাহলে আপনার ওকে আগে দেখা উচিত ছিল। আমি বিড়বিড় করে বললাম, বাঘা লারসেন বড় মাত্রা, সেবনের পূর্বে ও পরে। সে তীব্র কঠিন গলায় সাবধান করে বলল, জানি, তোমাকে আবার বলছি বুদ্ধু, এসব নিয়ে তুমি নাড়াচাড়া করো না। আমি অবাক হয়ে অবিশ্বাস ভরা কণ্ঠে বললাম, কিন্তু কেন? আমাদের মতো তুমিও কি এখান থেকে পালাতে চাও না? সে জবাব দিল, না, আমি এখানেই মরতে চাই। হাতুড়ি বাটালি হাতে তুলে নিয়ে সশব্দে আবার আমরা কাজ শুরু করতে করতে আমি উদ্ধত ভঙ্গিতে বললাম, কিন্তু আমরা তা চাই না। ৩৫ অধ্যায়। পরদিন মাস্তুল বসাবার জায়গা সুন্দর করে পরিষ্কার করার পর আমরা পানি থেকে মাস্তুল জাহাজের উপরে উঠাবার কাজে মন দিলাম। কাজটা সোজা ছিল না। একটা ভারী মোটা দড়ির একদিক চরকি কলের সঙ্গে বেঁধে দিলাম, আরেক দিক বড় মাস্তুলের গোড়ার দিকে আটকে দিলাম। তারপর আমি টানতে শুরু করলাম, আর মঠ চরকি কলের চারদিকে দড়ি ঘুরিয়ে দিতে লাগলো। এবার আর তত পরিশ্রম হলো না, কিন্তু মুশকিল হলো মাস্তুলটা যখন রেলিংয়ের সমান সমান উঠে এলো, তারপর থেকে আর উঠল না। জোরও দেয়া গেল না। আমি অসহিষ্ণুভাবে বলে উঠলাম, আমার আগেই বোঝা উচিত ছিল, এখন সব আবার গোড়া থেকে শুরু করতে হবে। মঠ বলল, মাস্তুলের আরেকটু নিচের দিকে দড়ি বেঁধে দেখলে হয় না? আমি বিরক্তি ভরে বললাম, প্রথমবারেই তাই করা উচিত ছিল আমার। দড়ি খুলে আবার মাস্তুল পানিতে ফেলে দিলাম। তারপর মাথা থেকে 1/3 নিচে শক্ত করে আবার দড়ির বাঁধন দিলাম। প্রায় ঘণ্টাখানেক পরিশ্রমের পর মাস্তুলের 8 ফুটের মতো অংশ রেলিংয়ের ওপর ওঠানো গেল, কিন্তু 20 ফুটেরও বেশি বাইরের দিকে পড়ে থাকল। আমি বসে কি করা যায় ভাবতে লাগলাম। হঠাৎ একসময় সানন্দ চিত্তে আমি লাফিয়ে উঠে বললাম, বুঝেছি, ঠিক ভারসাম্য যেখানে, সেখানে দড়িটা বাঁধতে হবে, এবং ভবিষ্যতে এই জাতীয় সব ক্ষেত্রেই এই নীতিটি আমাদের কাজে লাগবে। আবার এতক্ষণের সমস্ত পরিশ্রম পণ্ড করে আমি মাস্তুল পানিতে নামিয়ে দিলাম, কিন্তু এবার ভারসাম্যের কেন্দ্রবিন্দুটি হিসাব করে নির্ধারণ করতে গিয়ে ভুল হলো। ফলে মাস্তুলের অগ্রভাগ জাহাজে উঠে এলো, গোড়ার দিক আর টেনে তুলতে পারলাম না। মডের চোখে মুখে হতাশা ফুটে উঠল, কিন্তু আমি সহাস্যে বললাম যে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে বুঝিয়ে দিলাম কিভাবে দড়ি টেনে ধরে রাখতে হবে, আর কখন আমার নির্দেশ শোনা মাত্র দড়ি শিথিল করে দিতে হবে। তারপর আমি মাস্তুলে হাত দিয়ে রেলিংয়ের ওপর তুলে কিছুটা ভেতর দিকে ঠেলে দিয়ে ওকে দড়ির টান শিথিল করে দিতে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তারপর আমার আমার মাথায় অন্য বুদ্ধি খেলল। পাহারা দেবার কাজে খালাসিরা কাছি আর কাঠ দিয়ে একটা চরকি কলের মতো জিনিস বানিয়েছিল। এবার ভাবলাম সেটাকে কাজে লাগানো যায় কিনা দেখব। এমন সময় বাঘা লারসেন এসে ঘটনাস্থলে উপস্থিত হলো। সুপ্রভাত বিনিময় ছাড়া আর আমাদের কোনো কথা হলো না। সে কিছু না দেখতে পেলেও একটু দূরে বসে শব্দ শুনে শুনে সবকিছু বোঝবার চেষ্টা করল। আবার মঠকে আমি প্রয়োজনীয় নির্দেশ দিলাম। নতুন চরকি কলটার সাহায্যে এতক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে এবার আমরা মাস্তুলটাকে রেলিংয়ের ওপর দিয়ে জাহাজের ডেকের ওপর এনে ফেলতে সক্ষম হলাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বাজে। আমার পিঠ খুব ব্যথা করতে আরম্ভ করেছিল। নিজেকে ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত মনে হলো। আর সারা সকালের কাজের মোট ফলাফল কি হলো? না, ডেকের ওপর লম্বা হয়ে পড়ে থাকা ওই কাষ্ঠখণ্ড,
এই প্রথম আমি আমাদের কাজের বিরাটত্বটা ভালোভাবে উপলব্ধি করলাম। কিন্তু সঙ্গে সঙ্গে যে আমার শিক্ষালাভও হচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই। বিকালের দিকে নিশ্চয়ই কাজ এর তুলনায় অনেক বেশি এগিয়ে যাবে, এবং সত্যি সত্যি গেলও তাই। আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নতুন শক্তি ও উদ্দাম নিয়ে 1 ঘন্টার মধ্যেই আবার ফিরে এসে কাজে লেগে গেলাম। ঘণ্টাখানেকের মধ্যে মাস্তুল দুটো বসানো হলো। সন্ধ্যা নাগাদ আরও অনেক কাজ হলো। দড়ি রশি টানানো হলো, পাল খাটাবার কাঠামো বানানো হলো। বাঘা লার্সেন এতক্ষণ বসে বসে সবকিছুর শব্দ শুনছিল, কিন্তু একবারও মুখ খোলেনি। এবার উঠে রান্নাঘরে গিয়ে নিজের খাবার তৈরি করতে বসল। আমার পিঠে শিরদাঁড়া টনটন করছিল। রীতিমতো কষ্ট করে আমি সোজা হয়ে দাঁড়ালাম। তারপর বেশ আত্মপ্রসাদের সঙ্গে নিজের কাজের দিকে চোখ তুলে তাকালাম। এতক্ষণে আমাদের পরিশ্রমের ফল কিছুটা চোখে দেখা যাচ্ছিল। আমি যেন শিশু নতুন খেলনা পেয়েছি। তাড়াতাড়ি হাতরে তৈরি জিনিসটা কেমন কাজ করছে দেখার জন্য অস্থির হয়ে পড়লাম। আমি বললাম, কেন যে সন্ধ্যা হয়ে গেল, কাজটা কেমন হলো পরীক্ষা করে দেখতে পারলে ভালোই হতো। মঠ তিরস্কার করে বলল, দেখো হামফ্রি, পেটুকের মতো করো না। মনে রেখো যে আগামীকাল বলে একটা জিনিস আছে। তাছাড়া এখন তুমি এত ক্লান্ত যে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছো না। গভীর মমতার সঙ্গে আমি বললাম, আর তুমি? তুমিও তো ভয়ানক ক্লান্ত। সারাদিন তুমি কি খাটুনিটাই না খেটেছ? তোমার জন্য আমার রীতিমতো গর্ব হচ্ছে মঠ। সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার জন্য যতখানি গর্ববোধ করছি, তুমি আমার জন্য তার অর্ধেকও বোধ করতে পারো না, এবং তোমার ক্ষেত্রে যুক্তিও অতখানি নেই। আমি তার চোখে এমন একটা দ্যুতি কেঁপে কেঁপে উঠতে দেখলাম, যা এর আগে আর কখনো দেখিনি। এর অর্থ আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার সারা মন একটা চকিত আনন্দের শিহরণে পূর্ণ হয়ে উঠল। সে চোখ নিচু করল। তারপরই আবার হাসতে হাসতে চোখ তুলে বলল, আমাদের বন্ধুবান্ধবরা যদি আমাদেরকে এই অবস্থায় একবার দেখতে পেত। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের চেহারার কথা একবারও তুমি ভেবেছ? তোমারটার কথা প্রায়ই ভেবেছি, আমি বললাম। ওর চোখে সেই দৃষ্টির মর্মোদ্ধার আমি তখনও করতে পারিনি। এখন এই আকস্মিক প্রসঙ্গ পরিবর্তনের রহস্যও বুঝলাম না। কি কাণ্ড! সে চেঁচিয়ে উঠল, তা আমাকে কিরকম দেখাচ্ছে? একদম কাকতাড়ুয়ার মতো। নিজের কাপড়ের দিকে এক নজর তাকিয়ে দেখো না, কেমন সুন্দর 3 কোনা করে ছিঁড়েছে। আর কোমরের কি হাল হয়েছে। কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা বলে দেবার জন্য কোনো শার্লক হোমসের দরকার হবে না। আর মাথার ওই টুপি! আর ইনি কিনা সেই রমণী যিনি এ কেস এন্ডিওর্স রচনা করেছেন। সে শরীর ঝুঁকিয়ে মাথা নিচু করে সাড়ম্বরে আমাকে অভিবাদন করে বলল, আর জনাব, আপনার অবস্থা হচ্ছে। 5 মিনিট ধরে আমাদের কৌতুক রসে ভরা বাদানুবাদ চলল, কিন্তু আমি টের পেলাম যে এর অন্তরালে একটা নিঃসংশয় গভীর কিছুও কাজ করে চলেছে। এই গভীরতার দিকটা ওর এই ক্ষণপূর্বের চোখের দৃষ্টির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত। কিন্তু কি সেটা, যা আমাদের মুখের ভাষার বাইরে? চোখ দুটি কি সেই ভাষার কথা কয়ে উঠল? আমি জানি আমার চোখ সেই বার্তায় উচ্চকিত হয়ে উঠেছিল। আমি নিজের অপরাধী চোখ দুটিকে শাসন করে দমন করেছি। কয়েকবার ওই কাণ্ড ঘটেছে, কিন্তু ও কি আমার সেই চোখের উদ্দাম দাপাদাপি লক্ষ্য করেছে? তার চোখও কি আমার উদ্দেশ্যে ব্যঙ্গময় হয়ে উঠেছিল? যাকে ভাষায় রূপ দেয়া যায় না, তেমন কিছু ছাড়া তার চোখের ওই নৃত্যরত কম্পমান দ্যুতির আর কী অর্থ থাকতে পারে? কিন্তু তা তো সম্ভব নয়। না না, সে অসম্ভব। তাছাড়া চোখে লেখাপড়ার ব্যাপারে আমি নিতান্তই অনভিজ্ঞ। আমি বই পড়ুয়া হামফ্রি ভ্যান উইডেন প্রেমে পড়েছি। এখন ভালোবাসা আর ভালোবেসে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকা, ওইটুকুই আমার জন্য যথেষ্ট গৌরবদীপ্ত। পরস্পরের চেহারা নিয়ে স্নিগ্ধ ব্যঙ্গবিদ্রুপ করতে করতে আমি নিজের মনে এসব ভাবতে ভাবতে তীরে এসে পৌঁছলাম। তারপর অন্য ভাবনা এসে আমাদের চিত্তকে অধিকার করল। রাত্রিবেলা খাবার পর আমি বললাম, সারাদিন অত পরিশ্রম করেও রাতে ভালো করে একটানা ঘুমোতে পারবো না। এটা কিন্তু ভারী অন্যায়। কেন? মঠ জিজ্ঞেস করল। এখন আর কি বিপদের ভয়? একটা অন্ধলোক আর কি করতে পারে? আমি বললাম, ওকে আমার কখনোই কিছুমাত্র বিশ্বাস নেই। এখন অন্ধ বলেই সে বিশ্বাস আরও কম। তার আংশিক অসহায়তা বোধহয় তাকে আরও বেশি ক্রূর করে তুলেছে। কাল কি করব আমি জানি,
একটা হালকা নোঙর দিয়ে জাহাজটাকে তীর থেকে আরেকটু দূরে নিয়ে গিয়ে আটকে রাখব। প্রত্যেক রাতে আমরা যখন নৌকা করে তীরে ফিরে আসব, তখন বাঘা লার্সেন নিজের জাহাজে বন্দী হয়ে পড়ে থাকবে। কাজেই রাত জেগে আমাদের পাহারা দিতে হবে আজই শেষবারের মতো, এবং সেই জন্যই আজ আর তত কষ্ট হবে না। আমরা খুব ভোরে উঠে প্রাতরাশ খেয়ে নিলাম। তখন সবেমাত্র সূর্য উঠছে। ওহ হামফ্রি! মডের কণ্ঠে তীব্র হতাশা ঝরে পড়ল। আমি ওর দিকে তাকালাম। সে একদৃষ্টিতে গোষ্ঠের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে আমিও সেই দিকে দেখলাম, কিন্তু প্রথমে অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। মডকে আমার দিকে চেয়ে থাকতে দেখে আমি সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে তাকালাম। ওর গলা কেঁপে উঠল। বলল, তোমার রশি, কাছি, পালের কাঠামো? এবার ভালো করে তাকিয়ে তাদের কোনো অস্তিত্ব দেখতে পেলাম না। হিংস্র ভঙ্গিতে আমি বললাম, ও যদি। সে কোমলভাবে আমার হাতের ওপর তার হাত রেখে বলল, আবার তোমাকে সব গোড়া থেকে শুরু করতে হবে। তিক্ত গলায় হেসে উঠে আমি বললাম, বিশ্বাস করো, আমার রাগের কোনো মানেই নেই। একটা মাছি পর্যন্ত ব্যথা দিতে আমি অপারগ। মজাটা এইখানে যে সে তা জানে। তুমি ঠিকই বলেছ, আমাকে সব আবার গোড়া থেকেই শুরু করতে হবে। একটু চুপ করে থেকে আমি বললাম, তবে এরপর থেকে রাতে জাহাজেই আমি জেগে থেকে পাহারা দেব, এবং যদি তাকে কিছু করতে দেখি। কিন্তু আমি সারা রাত এখানে একা থাকবো কেমন করে? আচ্ছা, ও যদি আমাদের সঙ্গে মিলেমিশে আমাদের কাজে একটু সাহায্য করত, তাহলে কি ভালোই হতো। তাহলে আমরা সবাই আরাম করে জাহাজে থাকতে পারতাম। আমার অত পরিশ্রমের ফল বরবাদ হওয়ায় তখনও আমার মনের ভেতরটা শান্ত হয়নি। আমি হিংস্র ভঙ্গিতেই বললাম, ভাবনা করো না, তাই থাকবো আমরা, তুমি আর আমি। বাঘা লার্সেন আমাদের সঙ্গে মিলেমিশে থাকুক কিংবা নাই থাকুক। একটু চুপ করে থাকলাম আমি। তারপর হেসে উঠে বললাম, ও ছেলে মানুষই করেছে খামোখা, আর আমারও এ নিয়ে ক্ষেপে ওঠাটা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। কিন্তু জাহাজে উঠে ধ্বংসলীলার পুরো রূপ দেখে আমি বিস্ময়ে বেদনায় বিমূঢ় হয়ে গেলাম। এলোপাথারি দড়ি কাছি কেটে ফেলা হয়েছে, সেগুলোকে আর জোড়া দেওয়াও সম্ভব নয়। আমি ছুটে চরকি কলটা দেখতে গেলাম, সেটাকেও সে অকেজো করে দিয়েছে, ভেঙে ফেলেছে। আমরা নীরবে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম। জাহাজের কিনারার দিকে ছুটে গেলাম আমি। মাস্তুল, অন্যান্য কাঠ, লগি ইত্যাদি সব ভেসে গেছে। যে দড়ি দিয়ে সেগুলো বাঁধা ছিল, সেই দড়ির বাঁধন সে কেটে দিয়েছে। মডের দু চোখে অশ্রুবিন্দু টলটল করে উঠল। আমার বিশ্বাস এই অশ্রু আমার জন্য। আমি নিজে কান্নায় ভেঙে পড়তে পারতাম। এবার গোস্টের বুকে নতুন করে আমাদের মাস্তুল বসাবার পরিকল্পনার কি হবে? বাঘা লার্সেন তার কাজ বেশ সুচারুরূপেই করেছে। আমি সিঁড়ির মুখে বসে দুই করতলের উপর চিবুক ন্যস্ত করে হতাশার অন্ধকার গুহায় ডুবে গেলাম। একটু পরে আমি তীব্র কণ্ঠে বললাম, ওকে খুন করে ফেলা উচিত, কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমা করুন, সে কাজ করার মতো পৌরুষ আমার মধ্যে নেই। মড আমার পাশে এসে দাঁড়িয়ে আমার চুলের মধ্যে শিশুর মতো সস্নেহে তার আঙুল চালাতে চালাতে বলল, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ন্যায় আমাদের পথে, এবং শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যেতে বাধ্য। আবার আমার মিশেলের কথা মনে হলো। আমি তার কপালে কপাল ঠেকিয়ে চুপ করে রইলাম। মনে হলো আমার দেহে নতুন শক্তির সঞ্চার হলো। সে যেন অফুরন্ত শক্তির নির্ভুল উৎস। তাই তো, এই ক্ষতির পরিমাণ আর কতটুকু? বড়জোর একদিনের দেরি। মাস্তুলগুলো এখনও নিশ্চয়ই বেশি দূরে ভেসে যেতে পারেনি। ওগুলো খুঁজে বার করতে হবে। দড়ি বেঁধে নৌকার পেছনে পেছনে টেনে নিয়ে আনতে হবে। এইটুকু তো বাড়তি কাজ। তাছাড়া একটা শিক্ষাও হলো। ভবিষ্যতে কি আশা করতে পারি সে সম্পর্কে একটা ধারণাও হলো। কাজ আরও ভালো করে এগুবার পরেও তো সে সবকিছু নষ্ট করে দিতে পারত। মড ফিসফিস করে বলল, ওই যে আসছে। আমি চোখ তুলে দেখলাম যে ও আস্তে আস্তে জাহাজের ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। আমিও ফিসফিস করে মডকে বললাম, ওর দিকে কোনো নজর দিও না। বিপর্যয়ের ফলে আমাদের কি প্রতিক্রিয়া হয় সে তাই দেখতে আসছে। আমরা যে এ সম্পর্কে কিছু জানি সেটা তাকে বুঝতে দিও না। আমরা ওর সেই আনন্দটুকু অন্তত মাটি করতে পারি। শোনো, তোমার জুতা খুলে হাতে নাও। এরপর আমরা দুজন ওই অন্ধ ব্যক্তিটির সঙ্গে একরকম লুকোচুরি খেললাম বলা যেতে পারে। ও ডান দিক দিয়ে এগিয়ে আসতেই আমরা জাহাজের বাঁ দিকে সরে গেলাম। সিঁড়ির বাঁক থেকে ওকে এদিকে এগিয়ে আসতে দেখেই আমরা আবার অন্য পথ ধরলাম। আমাদের উপস্থিতি ও কিভাবে যেন টের পেয়ে গেল। একটু পরে যেন আত্মপ্রত্যয়ের সুরেও বলল, সুপ্রভাত, এবং বলেই উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে রইল।
তারপর কোনো উত্তর না পেয়ে অন্যদিকে এগিয়ে গেল। আমরাও আরেক পাশে সরে গেলাম। সঙ্গে সঙ্গে সে আবার বলে উঠল, আমি জানি যে তোমরা জাহাজেই আছো। বলে সে কান খাড়া করে তীক্ষ্ণ সচেতনতার সঙ্গে চুপ করে দাঁড়িয়ে থাকল। তাকে দেখে আমার শিকারী হুতুম প্যাঁচার কথা মনে পড়ল। একবার সজোরে ডেকে উঠেই সেই প্যাঁচা তার আতঙ্ক বিহ্বল শিকারের স্বল্পতম নড়াচড়ার অপেক্ষায় নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। কিন্তু আমরা একটুও নড়লাম না। সে দুপা চলল, আমরাও দুপা চললাম। এইভাবে দুটি ছোট্ট শিশুর মতো হাত ধরাধরি করে আমরাও যেন রূপকথার কোনো দুষ্টু দানর হাত থেকে সারা ডেকময় পালিয়ে বেড়ালাম। শেষে বিরক্ত হয়েই বাঘা লার্সেন নিজের কেবিনে চলে গেল। আমরা হাসি চেপে জুতো পরে জাহাজ থেকে নেমে নিজেদের নৌকায় উঠলাম। মডের স্বচ্ছ ধূসর চোখ দুটির দিকে তাকিয়ে বাঘা লার্সেন আমাদের যে ক্ষতি সাধন করছে আমি সে কথা ভুলে গেলাম। আমার সারা মন জুড়ে শুধু একটি কথা জেগে রইল, আমি তাকে ভালোবাসি এবং এই ভালোবাসাই আমাকে সমস্ত বাধা জয় করার শক্তি যোগাবে, আবার সভ্য জগতে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে।